চ্যানেল আইয়ের তুমুল তুমুল জনপ্রিয় নাটক 420-র সর্বশেষ স্তরে যখন দেশের মানুষ উপনীত, তখন আমরাও সব একসঙ্গে হয়েছি। এখানে যারা আজকে আছেন তাদের প্রত্যেকেরই এই নাটকের সুবাদে এবং তারও অনেক আগে থেকে দারুণ জনপ্রিয়তা এবং প্রত্যেকটি মানুষের কাছে তারা অসম্ভব প্রিয় মুখ। আমি তাদের সঙ্গে কথা বলবার আগে আর দু একটি প্রসঙ্গে কথা বলে নিই। আপনারা মোস্তফা সরোয়ার ফারুকীর নামটি জানেন বেশ অনেকদিন ধরে। দেশের একেবারে শীর্ষে তিনি বসে আছেন নাটক নির্মাতা হিসেবে। ইদানিং তিনি নাটক লিখতেও শুরু করেছেন। এই যে আপনাদের সামনে ইমদাদুল হক মিলন নামের একজন মানুষ বসে আছে, তিনি মূলত একজন ব্যর্থ অভিনেতা। তার অভিনেতা জীবনের শুরু হয়েছিল আনিসুল হক নামের একজন দেশবিখ্যাত নাট্যকারের একটি নাটক থেকে। নাটকটির নাম সাকো, পরিচালনায় ছিলেন আফজাল হোসেন। দ্বিতীয় নাটকটিতে যেখানে আমি অভিনয় করেছিলাম সেটা ব্যর্থতা, মানে আমার অভিনয়ের কারণে ওই জায়গাটুকু জঘন্য হয়ে গিয়েছিল, কিন্তু নাটকটি তুমুল তুমুল জনপ্রিয় হয়েছিল। সেই নাটকটির নাম 69। মোস্তফা সরোয়ার ফারুকী তার পরিচালক। যে মোস্তফা সরোয়ার ফারুকীর কথা আমি বললাম এবং আমার ব্যর্থতার সঙ্গে যিনি জড়িত, তিনি ব্যক্তিগত জীবনে এবং এই জগৎটিতে নাটক নির্মাণের ক্ষেত্রে এখন একেবারে আমাদের মাথার উপরে এসে বসেছেন এবং তার সঙ্গে যারা আছেন তারাও সেই পর্যায়ে পৌঁছে গেছেন। আমরা আজকের এই অনুষ্ঠান আনন্দ করবার জন্য শুরু করেছি এবং আনন্দ দেওয়ার জন্য শুরু করেছি। এই অনুষ্ঠানটির নাম 420 মধুরায়ণ সমাপয়েত। এই মধুরায়ণ সমাপয়েত শব্দটিও ফারুকী বের করেছে। এটি একটি প্রাচীন বাংলা, এটার অর্থ হচ্ছে মধুর মতো করে শেষ হয়ে যাওয়া, মিষ্টতার রেশ থাকতে থাকতে শেষ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, আমি পরিচয় করিয়ে দিচ্ছি এদিক থেকে। প্রথমে সোহেল খান, তারপরে তিশা, আমাদের দেশের উজ্জ্বলতম একজন তারকা মোশাররফ করিম, ফারুকীর কথা আমি বলছি পরে। এখানে জর্জ, নাফিজা, তারপরে মারজুক রাসেল, মূলত কবি, তারপরে অভিনেতা। কোনটা বড় আমি ঠিক জানি না, দুটো ক্ষেত্রেই তিনি একটি বড় জায়গায় বসে আছেন। আমি শুরু করতে চাই মোশাররফ করিমের কাছ থেকে। অভিজ্ঞতাটা কিরকম? মজার মজার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি এটাও জানি যে র্যাব ধরে নিয়ে গিয়েছিল সত্যিকার ভিখারি বা চোর এরকম কিছু একটা ভেবে। সেই ঘটনাটা কিরকম ছিল? এই আশুলিয়া যেখানে টোল নেয়, মানে টোলের টাকাটা নেয়, ওখানে আমরা ভিক্ষা করছিলাম আমি আর জর্জ ভাই যত্ন সহকারে। তো ওই সময় আমি আমার গলার এই যে এই জায়গাটা, এটাকে এরকম একটা পোড়া রোগীর মতো করে নিয়ে করছিলাম কাজটা। তো কেউ অনেকেই চিনতে পারে নাই আসলে এক্সপ্রেশনের কারণে, এবং ক্যামেরাটা অনেক দূরে ছিল যে কেউ দেখতে পাচ্ছিল না। তো কেউ টাকা দিচ্ছিল, কেউ দিচ্ছে না। এর মধ্যে একটি মেয়ে এরকম করে টাকা দিতে গিয়ে এরকম করে সরাই চোখ বড় করে চিনল। তা আমি বললাম, আপনারা চিনছেন যখন দেন, ক্যামেরা চলতেছে। আমাদের ক্যারেক্টারটা আমরা তখন আসলে পালাচ্ছি, ওটা আমাদের এক ধরনের ছদ্মবেশের মধ্যে আমরা আছি। ওইরকম একটা অবস্থায় ওই সময় একদম জেনুইন র্যাবের গাড়ি আসলো। আমরা তো ক্যারেক্টারের মধ্যে থেকে যেটা করলাম, আমি তাকে বললাম, ভাই র্যাব র্যাব বলে এরকম করে লুকাচ্ছি। সেই লুকানোটা বোধহয় খুব ভালো হয়েছিল। দ্যাটস ওয়াই র্যাবের একজন চলে আসলো। হয়তো ওনারা কাউকে সন্দেহ করলে প্রথমে সন্দেহ করেন বা ডাকেন যে এদিকে আসেন আপনি, বা কিছু জিজ্ঞেস করেন, তা না, ওনারা একদম শিওর ছিলেন যে আমরা কালপ্রিট। একদম এসে স্ট্রেট আমার বুকের উপর এরকম করে থাপ্পড় দিল, ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, এদিকে এদিকে আসো, নিয়ে গেলো। পরে আমি হেসে ফেলছি আর কি, তখন তো উপায় নাই, মানে অ্যাক্টিং করতে গিয়ে লাস্টলি তো মাইর খাওয়ার অবস্থা আর কি। তো আমি বললাম যে আমরা অ্যাক্টিং করতেছি, ওই দূরে দেখেন ক্যামেরা। ওনার ক্যামেরা দেখে মানে ওনারা একটু পাজলড হয়ে গেলেন, এত শিওর ছিলেন যে মাইর ধরে। জর্জ, এটা মানে কতটা বিশ্বাসযোগ্য ছিল যে যখন আমরা খুব ভিক্ষার সাথে মানে ভিক্ষা চাচ্ছিলাম, তখন এরকম তো প্রচুর গাড়ি যাচ্ছে আসছে। হঠাৎ করে আমাকে মোশাররফ বললো যে, দাদা ভাই সামনে দেখেন একটা র্যাবের গাড়ি আছে, চলো আমরা এটাকে ইউজ করি। তো আমিও দেখলাম যে হ্যাঁ, র্যাবের এক ভদ্রলোক, র্যাবের অনেকগুলো সদস্য পেছনে বসা, সামনে যে ভদ্রলোক বসা অফিসার, ওনার চোখের দিকে আমি তাকিয়ে না, আমি আস্তে করে একটু ঘুরে গেলাম। তো এই ঘোরাটাই বোধহয় আমাদের র্যাব বাহিনী ঠিক বুঝতে পেরেছেন যে আমি বোধহয় কিছু লুকাচ্ছি। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে যে আমাদের কি র্যাব বাহিনী যে কতটা চৌকস, সেটা ওই দিন আমি টের পেয়েছি। তার পরপরই দেখি যে আবার অনেকগুলো গাড়ি চলে এসছে, র্যাবের গাড়িটাও পাস করে গেছে। হঠাৎ করে দেখি এইদিকে র্যাব, এদিকে র্যাব, এইদিকে র্যাব, চতুর্দিক থেকে র্যাব এসে তা আমাকে যখন ধরবে তখন মনে হচ্ছে যে মানে ধরতে পারছিল না, একটা গাড়ি ক্রস করে ওনাকে আসতে হচ্ছিল। তখন আমি টের পেয়েছি যে আমাকে বোধহয় ধরবে। এখন ওইদিকে দেখছি মোশাররফকে অলরেডি ধরে ফেলেছে। আমি এখানে এসে বলছি যে
প্লিজ দেখেন আমাদেরকে ডিস্টার্ব করেন না, আমরা অ্যাক্টিং করছি। ওই ভদ্রলোক বলছে ডিস্টার্ব, আর আমার চেহারায় গাড়ি টাড়ি সব নিয়ে আবার বলছে আমি প্লিজ ডিস্টার্ব করেন না, দেখেন আমার এখানে মাইক্রোফোন আছে আর ওই যে দেখেন হিডেন ক্যামেরা আছে, আমাদেরকে কেউ এখানে জানে না যে আমরা এখানে অ্যাক্টিং করছি বা শুটিং করছি, আপনারা এখান থেকে চলে যান। আচ্ছা, এই অংশটুকু তো বোধহয় ক্যামেরায় ধারণ করা হয়েছিল, আমরা কি সেই অংশটা দেখবো? আছে নাকি? হ্যাঁ, দেখি। নিশ্চয়ই দেখি। র্যাবের গাড়ি থেকে ঘুরে যাওয়া উচিত আমরা, ঘুরে খারাই র্যাবের গাড়ি এদিকে ঘুরে খারান, র্যাবের গাড়ি এদিকে ঘুরে খারাপ ভাই। নাটকের শুটিং চলছে। শুটিং হচ্ছে, কেউ জানে না, আচ্ছা ঠিক আছে। মোস্তফা সরোয়ার ফারুকী, এই নাটকে তুমি প্রথম নাটক লিখেছো, তুমি আমাকে বলেছো যে স্বনামে প্রথম লিখেছো, বেনামে লেখার ব্যাপারটা আমি জানি না, ওটা জানতেও চাচ্ছি না। তুমি লিখেছো এবং তোমার টার্গেট ছিল বাংলাদেশের রাজনীতির চেহারাটাকে একটু অন্যরকম ভাবে দেখানো। মানে রাজনীতির করাপ্ট অংশটা, খারাপ অংশটা, ভালো অংশটা না। আমি বলতে চাই যে রাজনীতি আমাদের অনেক কিছু দিয়েছে, একটা দেশ দিয়েছে, গণতন্ত্র দিয়েছে, ফলে ঢালাও ভাবে রাজনীতির বিরুদ্ধে বলতে আমি রাজি না। কিভাবে বলতে চেয়েছো? আমি বলতে চাইছি কিছু করাপ্ট লোকজন আছে, আপনারা 420-তে আমি কিছু খারাপ লোককে বেছে নিয়েছি, ওই খারাপ লোকদের কার্যক্রমটা আমি দেখাতে চেয়েছি। আচ্ছা, আমি তোমাকে একেবারে অন্যরকম একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে তুমি কি খুব অঙ্ক ভালোবাসো? তোমার প্রথম নাটকের নাম 51 51 লিখে 51 লিখে বাংলায় ভর্তি লিখে দিয়েছো, পরেরটা 69, তারপরেরটা 420 420। এই ধরনের নাম করার কারণটা কি? আমি ছোটবেলায় অঙ্কে বেশি ফেল করতাম, এই রাগ আমি অঙ্কের উপর উঠেছি। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু মানুষকে উপস্থাপন করতে চাচ্ছি, যাদের মধ্যে একজন হচ্ছেন মনোয়ার মোস্তফা জলি, যিনি একজন রাজনৈতিক কর্মী। তাকে আমরা দেখতে চাই তিনি কি বলছেন এই নাটকটির বিষয়ে। মোস্তফা মনোয়ার জলি। আমার অনুভূতি ব্যক্ত করার আগে প্রথমত আমি মোস্তফা সরোয়ার ফারুকী এবং গোটা টিমকে অসম্ভব ধন্যবাদ জানাতে চাই এরকম একটা সুন্দর কাজ করার জন্য। নাটকটা আমি দেখেছি, খুব আগ্রহ নিয়েই দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এটা হলো আমাদের তথাকথিত মূলধারার রাজনীতি, বাংলাদেশে গত কয়েক দশক ধরে যা চলছে সেই রাজনীতির ব্যবহারিক দিকটা কেমন, এর চর্চাগত দিকটা কেমন, তারই একটা বাস্তব প্রতিফলন হলো এই 420 নাটকটা। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নেব, তারপর আবার এই অনুষ্ঠানে ফিরব। প্রচুর প্রচুর SMS পাওয়া গেছে 420 নাটকের। সেগুলো কতটা গুণে বের করা খুব মুশকিল, 10-15 হাজার হতে পারে, 10 এবং 15-র মধ্যে 5,000 ব্যবধান, কিন্তু আমার ধারণা এইরকমই SMS পাওয়া গেছে। অনেক ইন্টারেস্টিং SMS করেছেন অনেকেই এই নাটকের নানা রকমের ঘটনা নিয়ে, চরিত্রগুলো নিয়ে ইন্টারেস্টিং সব কথা বলবার চেষ্টা করেছেন। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে, মানে আমার চোখের সামনে আমি দেখছি, তানিশা নামে একটি মেয়ে তিশাকে প্রশ্ন করেছিল, SMS পাঠিয়েছিল, তিশা আপু, নাটকে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন, বাস্তবে অনেক মেয়েই সেই সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের সমস্যার সমাধান কিভাবে হবে? আরেকটা, মানে আরো অনেকেই SMS পাঠিয়েছেন যে মন্টু চরিত্রটিকে স্যান্ডেল দিয়ে মারা হয়েছিল, এটা কোনো দর্শক খুব স্বাভাবিকভাবে নেয়নি, অনেকে মাইন্ড করেছে, অনেকে অনেক রকম ভাবে একটি বিষয় নিয়ে SMS করেছে। এই ঘটনাটা আমি তিশার কাছ থেকে জানতে চাচ্ছি।
কিরকম? ফার্স্ট এসএমএস এর অ্যান্সার দিই যে সাধারণত কিন্তু এরকম প্রবলেম মেয়েরা ফেস করে। অ্যাকচুয়ালি কেন ফেস করে? বিকজ অফ ওই যে যেটা লাস্টে দেখানো হয় যে সবাই ফেস করে। এখন যদি সব মেয়েরা নিজের থেকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝে তারপর সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় না এরকম প্রবলেমে পড়বে। এক আর 2 নাম্বার হচ্ছে যে এই মন্টুকে কেন আমি স্যান্ডেল দিয়ে মেরেছি। আসলে ফার্স্ট অফ অল আমি সরি চেয়ে নিচ্ছি যে তিশা কিন্তু স্যান্ডেল দিয়ে মারেনি, নিশি মেরেছে। 2 নাম্বার হচ্ছে যে যখন আমাকে বলা হলো এরকম একটা সিচুয়েশনে, যখন আমাকে ফার্স্টে ডিরেক্টর বললো যে এখন কি হবে, যেহেতু এরকম এরকম হয়েছে, তুমি একটা স্যান্ডেল নিবা, স্যান্ডেল নিয়ে ঠাস ঠাস কোন গালে মারবা, মন্টুর গালে মারবা, আর কথাগুলো বলবা, তোমার যত রাগ আছে তুমি সব ঝেড়ে ফেলবা। ফার্স্টে আমরা মানে 15 থেকে 20 মিনিট লাগছিল যে আমি মারবো না কনভিন্স হতে, মানে নিজেকে ঠিক করতে যে মারবো কি মারবো না, পারবো কি পারবো না, মিনিমাম 20 মিনিটস লাগছিল। আর তারপরে আর একটা জিনিস হচ্ছে যে সাধারণ অনেকে কোশ্চেন করেছে যে এটা কেন মারলা, তুমি না মারলেও পারতা, এটা মুখে বলে সলভ করা যেত কিংবা ডিভোর্স দিয়ে ফেলছো। আবার অনেকে যেটা বেশিরভাগ মানুষ প্রশ্ন করছে যে উনি ঠকবাজ ছিলেন ভালো, কিন্তু উনি তো আপনাকে রিয়েল লাভ করতো, তো কেন এটাকে ইয়ে করছেন, ডিভোর্স দিচ্ছেন। তো আমি বলবো যে এটা হচ্ছে কি, যখন স্ক্রিনে দেখছে নাটকে দেখছে এজন্য মনে হচ্ছে যে এটা করা ঠিক হয়নি, কিন্তু আমার জায়গায় যদি বাস্তবে একটা মেয়ের পজিশনে এরকম হতো বাস্তব ক্ষেত্রে, আমার মনে হয় এর চেয়ে তো ডেঞ্জারাস কিছু করতো একটা মেয়ে। আচ্ছা, আমরা স্ক্রিনে একটু দেখতে চাই এই দৃশ্যটি কিরকম ছিল, সত্যিকার অর্থে কিরকম ছিল, আমরা একটু দেখব। কোনো কাটের চান্স নেই দিশা, একদম রিয়েল লাইফ, देयर इज नो কাট। অ্যাকশন। এই তোমার বাটপার, এই তোমার 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 রাজপুত্র না, রাজপুত্র যার 7 বিঘা জমি আছে, আমার সাথে ফাইল, আমার সাথে ফাইল করে। ভাই তুই চিলে চিলে কথা কইতেছ কেন? আশেপাশে মানুষ আছে না, তারা শুনবো না? তোর আব্বা বাসায় আসলে সামাজিক ভাবে যা হয় সেটাই করবো। সামাজিক ভাবে যা খুশি তোমরা তাই করো, আমাকে ডিভোর্সের ব্যবস্থা করো। আমরা কি তোর এই বাটপারের সাথে সংসার করতে দিব? জানতে হলে ভয়ঙ্কর একটি দৃশ্য আমরা এক্ষুনি দেখলাম। এরকম একটি দৃশ্য যে সত্যি পর্দায় দেখা যেতে পারে, তিশার মতো এরকম একটি মেয়ে তার পাশে বসা মানুষটিকে পিছিয়ে যাচ্ছে স্যান্ডেল দিয়ে, বিস্ময়কর দৃশ্য। যাই হোক, এই দৃশ্য এবং পুরো নাটকটিকে ধারণ করেছে ফাহিম মিউজিক, ডিভিডিতে। সেই ভদ্রলোকের নাম মুনির হোসেন, আমরা তার কথা একটু শুনতে চাই। বিদেশে সব জায়গায় ডিভিডি ভিসিডি সব জায়গায় ছড়ায় গেছে, বিভিন্ন জায়গা থেকে সারাক্ষণ ফোন আসতে থাকে, ফোন বাজতে থাকে ফারুকী ভাইকে, ফারুকী ভাই আর্টিস্টদেরকে সবাইকে চায়। আর আমরা এই সিডিটা বের করে, এই 420 নাটকটা বের করে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ডিভিডি কিনুন, সিডি কিনুন, নকল ডিভিডি সিডি ভিসিডি কেনার থেকে বিরত থাকুন। এখন আমি এই নাটকের আরেকটি চরিত্রের সঙ্গে কথা বলতে চাই। একেবারে হলুদ রং পরে আলোকিত হয়ে বসে আছেন সোহেল খান। অভিজ্ঞতাগুলো কিরকম? সব না, মজার। সৌরভ ভাই বললো আশুলিয়াতে শুটিং, তো চললাম আশুলিয়াতে, গিয়ে দেখে ওখানে প্রচুর বৃষ্টি। এর মধ্যে ক্যামেরা ধরলো পলিথিনের উপরে, মানে পলিথিন উপরে দিয়ে মানে ক্যামেরা নিচে বসাইলো। তা আমাকে বলে দেওয়া হলো নিচে একটা জায়গা আছে, খুব পিছলা জায়গাগুলো, যে এখান দিয়ে হাইটে যাইতে হবে, হাইটে যাওয়ার পথে আপনারা যদি কেউ বিরক্ত করে সেখানে দৌড়ানি দিতে হবে। এমন ঠিক আছে। আবার বললো যে এই শর্ট যদি কোথাও কোনো ভেজাল হয় চলবে, আবার কিন্তু নিব না। সবকিছু মিলে মানে মাথার মধ্যে কাজ করতে লাগছিল। আমার সময় সৌরভ ভাই বললাম ঠিক আছে সৌরভ ভাই, ক্যামেরা অনেক দূরে। তা আমাকে যখন বললো যে বিজলি রে ঘরে রেখেছি, ওই সুবাদে আমাকে কি জানি বললো, আমার ঠিক খেয়াল নাই। তো ঠিক দৌড়টা যখন দিছি, থাম ঘুরে আমি পড়ে গেছি। ওই যে না, কিস্তু যখন আপনাকে বাজার করতে পাঠায়, বিজলি আপনাকে ঘোরায় 4 চক্করের মধ্যে, শুধু ওদিক থেকে ফোন আইতেছে, এটা কর ওইটা কর। আনলাম ভাই আমি তো চিনি না। আবার কাঁসার থালা বাসন, মেঘনাঘাটে আবার ধামরাই যা। এই পর্যায়ে মানে খুব বিরক্ত হয়ে দৌড়ে যখন দিচ্ছি, ধাম করে আসার খাইছি পরে আমার কাছে মনে হলো পুরো আসলিয়াটা আমার কাছে ঘুরতেছে। ঠিক 5-6 সেকেন্ড, ঠিক তারপরেই মনে হলো যে আমার আগে পিছনে তো ক্যামেরা আছে, তখন উঠে আবার দিছি দৌড়। কারণ ভিতর একটা ভয়, এই শর্ট যদি আবার কোনোভাবে এনজি হয় তাহলে সৌরভ ভাই বলবো যে যদি বলে রিয়াল পড়ে না, আবার হ্যাঁ রিয়াল যদি পড়তে হয় তখন তো আবার সমস্যা। আমি দিলাম দৌড়।
তো দেওয়ার পরে তারপরে সরব ভাই সামনে ধরলো যে আসলে ভাই কি ব্যথা ট্যাথা পাইছেন? আসলে আমি ব্যথা পাইছিলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতি নেব, তারপর আরো অনেক মজার ঘটনা আছে, আরো অনেক ধরনের মানুষকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত করব আপনাদের সামনে। যারা SMS করেছেন তাদের মধ্য থেকে 10 জনকে আমরা নির্বাচন করেছি। সেই 10 জন 420 টিমের সঙ্গে কোথাও লাঞ্চ কিংবা ডিনার করবেন, তাদেরকে ফোনের মাধ্যমে এই সুসংবাদটি জানিয়ে দেওয়া হবে। এখন আমরা জানিয়ে দিচ্ছি যে 10 জন নির্বাচিত হয়েছেন তাদের নাম: মজুমদার নাহিদ, রাজীব, মুরাদ, শারমিন, শশী, তিনা, নীলা, রুহি, রুম্পা, তানিশা। আপনারা অপেক্ষা করবেন ফোনের জন্য। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো মারজুক রাশেদের সঙ্গে। তিনি মূলত কবি, এখন অভিনেতা। কোনটি বড় আমি ঠিক জানি না, দুক্ষেত্রেই সমান পারদর্শী আমার ধারণা। মূলত কবি, ভুলত অভিনেতা। আমি যতদূর জানি সরার ফারুকের 3টি সিরিয়ালেই তুমি কাজ করেছো। অভিজ্ঞতাটা কিরকম, এবং আগের নাটক দুটোর তুলনায় এই নাটকটির বৈশিষ্ট্য কি তোমার চোখে, একজন কবির চোখে? আমি অভিনেতার কথা বলছি। বৈশিষ্ট্য তো আমি আসলে ওইভাবে মানে তাত্ত্বিক আলোচনায় যাইতে পারবো না, কারণ বৈশিষ্ট্য তো আছে, একটার চাইতে এক একটা ইয়ে নিয়ে আগাইছে আর কি, পারিবারিক গল্প, রাজনীতি। তো আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই 420-তে আমি শুরু থেকেই আর কি, আমার মানে যে পর্ব থেকে আমার শুরু, সেই পর্ব থেকে আমি দৌড়ের পরে ছিলাম আর কি। মানে দৌড়ের পরে মানেটা কি? দৌড়ের পরে মানে আমি আপনার মানে একজন মানে নেশার কারণে মানে ডিভোর্স খাওয়া একটা পোলা আর কি, যে নেশা খাওয়ার কারণে ডিভোর্স খাওয়া একটা পোলা। তো সে এক সময় সে জানে সে সৌরার্দি উদ্যানে নেশা করতেছিল। তো এক সময় জানে তার খবর পায় যে তার বউকে মানে যে ডিভোর্স খাওয়াইছিল তাকে জোর করে মন্টু বিয়ে করতেছে। তো এটা জানার পরে সে মানে আইতেসি কয়া দৌড়ের পরে থাকে। আমার সেই সৌরার্দি উদ্যান থেকে শাহবাগ হয়ে ভিতরে অল্প একটু রিক্সার ইয়া ছিল, তারপরে আমি পুরা আপনার ওই শাহিনবাগ, তারপরে মহাখালী ফ্লাইওভার হয়ে তারপরে মহাখালীর ভিতর দিয়ে নাগালপাড়া, নাবিস্কো হয়ে নাগালপাড়ায় গেছিলাম পুরা দৌড়ের পরে। কেন দৌড়ের মধ্যে ছিলাম, বৃষ্টি ছিল ওই দিন। জীবনে বোধহয় এত দৌড় কোনোদিন দৌড়াওনি না? আচ্ছা, নাফিজা চরিত্রটির নাম ছিল বিজলি, অভিজ্ঞতাগুলো কিরকম? অভিজ্ঞতা তো অনেকই আছে। তার আগে তোমাকে একটি প্রশ্ন করি, ওই ভদ্রলোকের সঙ্গে রং মিলিয়ে পরে আসছো কারণটা কি? আমি পরে আসছি, সোহেল পরে আসছি, মিল হয়ে গেল। আমার তো চাইলেও চলে যেতে পারবে না, আর কারণ সোহেল যে পরিমাণ জিকির করেছে জেমস ভাইয়ের গান শুনতে শুনতে, ও বিজলি কি হয়ে যাবে। হাউ ক্যান শি গো? বলো দেখি। না, অনেকই তো আছে। এর মাঝখান থেকে একটা কথা বলি। বিশু যেদিন আমাকে বিয়ে করে নিয়ে আসে, মানে সোহেল ভাই নিয়ে আসার দিন রাতের বেলায় গান ছেড়ে বললো যে নাচতে হবে। আমি তো নাচ পারি না, সোহেল ভাই তো আরো পারে না। তো কি যে তাল ছাড়া নাচ ছিল, তাল তো নাই, বেতাল একদম। আর এটা হচ্ছে আপনারা যখন দেখলেন তখন সার্ভের এডিট করার পরে ভালোটা দেখা গেল আসলে ওটা তালও ছিল না, বেতালও ছিল না, মানে এটা কি যে ছিল, অখাদ্য নাচ। তুমি প্রথম ফারুকের সঙ্গে কাজ করলে এবার? না, সার্ভের সাথে সিরিয়ালে এই ফার্স্ট, আর আমার ফার্স্ট কাজ হচ্ছে সার্ভের সাথে উপসংহার। কিরকম মনে হয় তাকে নির্মাতা হিসেবে বা লেখক হিসেবে বা মানুষ হিসেবে সবকিছু মিলিয়ে? ভালো ভালো কথা বলবো না, সার্ভের সামনের জন্য তা না, আমি এক কথা বলি, আড়াল থেকে সেটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী হচ্ছে অসাধারণ 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 মনের তো মানুষই, মানে সবকিছুই অসাধারণ। আমরা শুরু থেকে জানি তুমি এবং আনিসুল হক আমাদের সাহিত্যের একজন খুব গুরুত্বপূর্ণ বড় লেখক। তোমাদের দুজনের জুরিটি খুব পপুলার হয়েছিল। এই নাটকের বউ বলে দাম্পত্য জীবন আমার আর আনিস ভাইয়ের। আচ্ছা, আমাদের দেশে যদি পুরুষদের দাম্পত্য জীবন দুজন পুরুষের হয়েই থাকে, আমি জানি না ম্যারিনা আপু দেখছি কিনা। এই যে আনিসুল হককে ছেড়ে তুমি এলে, প্রথম দুটো সিরিয়াল তার সঙ্গে করেছো, পরে তুমি নিজে লিখতে শুরু করলে, আনিসের সঙ্গে তোমার সম্পর্কটা এখন কিরকম যাচ্ছে আসলে?
আর দেখেন, আর এই প্রশ্ন SMS এক দর্শক করেছে, আনিস ভাইকে ছাড়ার কোনো প্রশ্ন আসে না। মানে আনিস ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা অনেকটা স্পিরিচুয়াল বন্ডিং এর মতো। আমরা আবার একসাথে কাজ করবো। আনিস ভাই আমাকে এক্স-রে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ব্রেইনে আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছেন। বাবা, আমি কে? মা, আমি কোথায়? শেরিন বোন আমার, আমি তোকে চিনতে পারছি না কেন? মা, সুরভি আমার কবে হলো? এই ডাক্তার, আমার কিডনি ঠিক আছে তো? আমি কাউকে চিনতে পারছি না কেন? কেন? মাথা নষ্ট ফান only at Airtel Buzz. Like us today. এটা সংসারে ডিভোর্স হয়নি, মানে স্টিল আই লাভ হিম এন্ড স্টিল হি লাভস মি, এবং এখনো আমরা সারাক্ষণই কথা বলি নিজেদের মধ্যে। আনিস, আমি একটু তোমার কথা শুনতে চাই, বলো কি বলবে ফারুকের 420 এই নাটকটি সম্পর্কে। অনলাইন আনিসুল হক। আমি মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে চাই, কি সরোয়ার ফারুকী, তুমি যেগুলি আত্মজীবনীমূলক নাটক বানাও সেগুলি তো দেখা যাচ্ছে বেশি ভালো হয়। এর আগে মানুষটা খুব ভালো হয়েছে, এবার 420 তো সুপারহিট হয়ে গেল। তো আত্মজীবনীমূলক ছাড়াগুলি কি ভালো হবে না নাকি? এটা একটু রসিকতা করলাম। আমি তো এর আগে আমি এবং মোস্তফা সরোয়ার ফারুকী মিলে 69 এবং 51 করেছি, আমাদের সঙ্গে ব্যাচেলর, মেড ইন বাংলাদেশ, এসব নানা কিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম। এইবার একটা ডিভিডি, এইবার যে একটা সিরিয়াল হলো 420, যেটা ডিভিডির উদ্বোধনে আমি ছিলাম মোড়ক উন্মোচনের মধ্যে, এইটুকুই আমার সংশ্লিষ্টতা। আর আমি এটা দেখি এবং চারিদিকে ব্যাপকভাবে আওয়াজটা পাই যে 420 খুব ভালো হচ্ছে, 420 খুব ভালো হচ্ছে। কংগ্রাচুলেশনস মোস্তফা সরোয়ার ফারুকী, তুমি অভিনন্দন নাও। আর চারিদিকে এত জনপ্রিয় যে 420, তাতে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে 420-রা কেন এত জনপ্রিয় হবে। এই প্রশ্নটা আমি তোমার কাছে করতে চাই। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে SMS এ পড়লে দেখবেন লোকজন কিন্তু বলছে যে আপনি আমাদের রাজনীতির রিয়াল চিত্রটা তুলে ধরেছেন, ফলে সিরিয়ালটাকে পছন্দ করছে, ওদের খারাপ কাজ কেনা। এর আরেকটা দিক আছে, অভিনেতা যখন ভালো অভিনয় করে তখন ওই অ্যাক্টরদের একটা ফ্যান ফলোইং হয়, সেটা একটা কারণ হতে পারে। তুমি এই যে রাজনৈতিক দলের লোকজনদেরকে নিয়ে, মানে খারাপ রাজনীতি তুমি মিন করতে চাচ্ছ, আমাদের দেশে সাধারণত এই জায়গাগুলো নিয়ে লেখক শিল্পীরা একটু আড়ষ্ট থাকে, ভয়ে থাকে। তোমার কোনো ভয় করেনি যে এই লোকগুলো তোমার কোনো ক্ষতি করতে পারে? পরোক্ষভাবে তুমি যাদেরকে দেখাবার চেষ্টা করেছো? না, ভয় করিনি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। একজন নির্মাতা, একজন লেখক কখনোই কোনো রক্তচক্ষুকে ভয় পাবেন না, ভয় করতে পারেন না। ফারুকীর এই অসাধারণ উক্তির মধ্য দিয়ে যারা 420 বা 420 এই নাটকটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে সরোয়ার ফারুকীর জন্য অপেক্ষা করবার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি আপনাদেরকে বিন্দুমাত্র আনন্দ আমরা দিয়ে থাকতে পারি, আমরা মনে করব এটাই আমাদের সার্থকতা।